21 বছরে বাংলা ভীষণ, বস্তুনিষ্ঠ সংবাদ ও সুস্থ বিনোদন ও দর্শকদের আস্থা ধরে রাখার প্রত্যয়, নিরপেক্ষ অবস্থান ধরে রাখায় প্রশংসা বিশিষ্টজনদের। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের সমালোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী, ফ্যাসিবাদ যেন না ফেরে হুঁশিয়ারি বিরোধী নেতার। জেনজিকে জামাত জেনারেশন না হবার পরামর্শ আন্দালিব পার্থ। জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে না সরকার, পাম্প ফিলিং স্টেশনে হাহাকার, সরকার চাহিদা মেটাতে পারছে না, অভিযোগ পাম্প মালিকদের। জ্বালানি সাশ্রয়ে স্কুলগুলোর ক্লাস 3 দিন অনলাইনে নেয়ার প্রস্তাব, বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত, জানালেন শিক্ষামন্ত্রী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। 20 পেরিয়ে 21 বছরে পদার্পণে ফুলেল ভালোবাসায় সিক্ত হলো সবার প্রিয় চ্যানেল বাংলা ভিশন। গণতন্ত্র প্রতিষ্ঠায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সুস্থ বিনোদন আর মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে দেশের কোটি কোটি দর্শকের প্রত্যাশা পূরণ করে বাংলা ভিশন এগিয়ে চলেছে বলে মনে করেন মন্ত্রী, রাজনীতিবিদ, শিল্পী সহ সর্বস্তরের মানুষ। প্রতিষ্ঠার শুরু থেকে নানা প্রতিকূলতা অতিক্রম করে যে নিরপেক্ষ অবস্থান ধরে রেখেছে এই চ্যানেলটি, ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে তা পাথেয় হয়ে থাকবে বলে মনে করেন বিশিষ্টজনরা। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। একুশ বছর বয়স মানে তারুণ্যের স্পৃহা, অসীম সাহসিকতা, নতুন স্বপ্ন গড়ার এবং দুঃসহ স্পর্ধায় মাথা তোলবার সময়। উদ্দীপনাময় 21 বছর নিয়ে প্রমোদ বসুর চিরায়ত সেই উক্তি, এ আমার রজনীগন্ধার ঝোপ, এখানে রোদ্দুর আসে প্রতিদিন প্রথম রোদ্দুর। দৃষ্টি জুড়ে দেশ স্লোগানে 20 বছরে দেশের মানুষের হৃদয়ে নতুন পথের যে মানচিত্র তৈরি করেছে বাংলা ভিশন, সেই পথ যেন সকল দলমতের মানুষকে মিলিয়েছে এক মোহনায়। কোটি কোটি দর্শকের হৃদয় জয় করে তারুণ্যের আলো ছড়িয়ে যাচ্ছে দর্শকপ্রিয় চ্যানেলটি। রূপসী বাংলার কবি এই বয়স নিয়ে তাই লিখেছিলেন, হয়তো এসেছে চাঁদ মধ্যরাতে এক রাশ পাতার পেছনে। সত্যিকারের চাঁদ না এলেও প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে ভালোবাসা এসেছে ফুলে ফুলে। যে ফুলের ভালোবাসায় সিক্ত পুরো বাংলা ভিশন পরিবার। বাংলা ভিশনকে অভিনন্দন জানানোর এই স্রোতে কে নেই? মন্ত্রী, প্রতিমন্ত্রী, রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক, বিজ্ঞাপনদাতা কিংবা শিল্প পরিবার, সব যেন মিলেছে এক মোহনায়। বাংলা ভিশন নিঃসন্দেহে গোটা বাংলাদেশের মানুষের কাছে, বিশেষ করে বাংলাদেশি জাতীয়তাবাদে যারা বিশ্বাস করে, বাংলাদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করে, বাংলাদেশের গণতন্ত্রে যারা বিশ্বাস করে, তাদের কাছে একটা অত্যন্ত প্রিয় একটি ইলেকট্রনিক চ্যানেল। আমরা আজকের এই দিনে বাংলা ভিশনের কর্তৃপক্ষ, তার শিল্পী, কলাকুশলী, সংবাদ পাঠক এবং অগণিত যারা শ্রোতা এবং দেশের মানুষ সকলকে আমরা অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। বাংলা ভিশন জন্মের পর থেকেই মানুষের পাশে ছিল, বাকি সময়ও তারা মানুষের পাশে থাকবে। তার জন্মদিনে 21তম বর্ষ পদার্পণে এই প্রত্যাশাই মানুষের পক্ষ থেকে আমি জানাই। বাংলা ভিশন তার যে মোটো, যে অর্থাৎ সবার আগে দেশ, দৃষ্টি জুড়ে দেশ, সেইটাকে তারা প্রতিফলন ঘটিয়েছে। ভবিষ্যতে ইনশাল্লাহ ওনারা পারবেন। গণমানুষের অধিকার প্রতিষ্ঠিত করবার জন্য এই চ্যানেলটি সবসময় সক্রিয় থেকেছে, যথাযথভাবে ফাংশন করেছে, কার্যকর থেকেছে, যার ফলে জন আকাঙ্ক্ষা ধারণ করে গণমাধ্যমের বিকশিত হওয়ার যে নজির, সেটা বাংলা ভিশন প্রতিষ্ঠিত করেছে। বাংলা ভিশনের আজকের এই জন্মদিনে আমি বাংলা ভিশন পরিবারের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। অতীতে বাংলা ভিশনের যে ভূমিকা ছিল, আগামীতেও সেটা অব্যাহত থাকবে, এটা আমরা আশা করি, এবং পোশাক শিল্প পরিবারের সাথে বাংলা ভিশন থাকবে, এই আশা আমরা করছি। সমস্ত বাধা বিঘ্ন পেরিয়ে আজকে যে অবস্থানে এসে আমরা মনে করি বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে, বাংলাদেশের দর্শকদের সঙ্গে নিয়ে বাংলা ভিশন এভাবে এগিয়ে যাবে। বাংলা ভিশন দুঃসময়ে, বিশেষ করে 24শে আন্দোলন সহ গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যে ভূমিকা রেখেছে, এই দিনগুলো স্মরণ করি। তারা যে ভূমিকা রেখেছিল, এটা খুব একটা প্রশংসনীয় আর কি। আমরা একটি সুন্দর বাংলাদেশের
গড়ার যে স্বপ্ন দেখেছি সেখানে বাংলাভিশন আমাদের সহযাত্রী হিসেবে, সহযোদ্ধা হিসেবে সবসময় কাজ করবে। বাংলাভিশন যেভাবে আমাদের সঙ্গে, মিডিয়ার সঙ্গে যেভাবে জড়িয়ে আছে এবং আমরা তাদের সঙ্গে যেভাবে একসাথে পথ চলছি, এই পথ চলা আমাদের আরও সুদীর্ঘ হোক। অনেক চড়াই উতরাই পেরিয়ে বাংলাভিশন আজ বাংলাদেশ এবং দেশের বাইরে সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষ যেখানে অবস্থান করছেন তাদের হৃদয়কে জয় করেছে। এর আগে বহুবার এসেছি বাংলাভিশনে, প্রশ্নগুলো করা হতো খুব কাঠখোট্টা, উত্তরও আমরা সেরকমই দিতাম। কথা অনেক বলেছি, কথা বলার সুযোগ করে দিয়েছেন আপনারা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি এই প্রতিষ্ঠানের মালিক সহ সকল পরিচালনা পরিষদের যারা আছেন, কলাকুশলী, শিল্পী, সাংবাদিক বন্ধুগণ, সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং এই চ্যানেলের উত্তরোত্তর উন্নতি কামনা করি। ইনশাআল্লাহ বাংলাভিশন আরো অনেক বড় হবে, অনেক উপর পর্যায়ে যাবে। 21 বছর বয়স মানে তারুণ্যের স্পৃহা, অসীম সাহসিকতা, নতুন স্বপ্ন গড়ার এবং দুঃসহ স্পর্ধায় মাথা তোলবার সময়। উদ্দীপনাময় 21 বছর নিয়ে প্রমোদ বসুর চিরায়ত সেই উক্তি, এই আমার রজনীগন্ধার ঝোপ, এখানে রোদ্দুর আসে প্রতিদিন প্রথম রোদ্দুর। এমন অকৃত্রিম ভালোবাসা যেন অতীতের সাফল্য উদযাপন এবং ভবিষ্যতের নতুন লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। মিডিয়া জগতে নতুনত্বের আবির্ভাব ঘটাবে। উই ওয়ান্ট টু সি যে এরকম মিডিয়া হাউসগুলো যদি ভাইব্রেন্ট হয়, সত্যের সন্ধান করে, তাহলে আমরা সকলেই উপকৃত হব। আমরা একটা ইনসাফের বাংলাদেশ চাই, সেই ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় বাংলাভিশন অগ্রণী ভূমিকা পালন করবে তার নিউজের মাধ্যমে। বাংলাভিশনের জন্মটার সাথে আমাদের একটা আত্মার সম্পর্ক জড়িত ছিল এবং আমি নিজে যেহেতু মিডিয়াতে কাজ করেছি, আজকে যে দিনে দিনে এই যে 20 বছর পেরিয়ে 21 বছরে চলে আসছে, এটা আসলে ভাবতে অবাক লাগছে। নিউজ ট্রিটমেন্ট এবং টক শো বা অন্যান্য কথিকা ইত্যাদির মধ্যে রীতিমতো নিউজের মেজাজটাও থাকে। একটা ইউনিক স্টাইল বাংলাভিশন এইভাবে অর্জন করতে পেরেছে ওভার দি ইয়ার্স, যে তারা 21 বছর ঠিক আছে, শুধু সেটা বলে কথা না, পার এক্সেলেন্স টিকে আছে। আমি বাংলাভিশনের উত্তরোত্তর আরও শ্রীবৃদ্ধি কামনা করি। আমাদের সবচেয়ে কঠিন সময়ে একটা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের 15-16 বছর বাংলাভিশন আমাদের আন্দোলনের সহযাত্রী ছিল। খুবই প্রতিকূলতা মোকাবেলা করে বাংলাভিশন মানুষের আকুতি, গণতন্ত্রের সংগ্রাম, মানুষের আকাঙ্ক্ষার পক্ষে অবস্থান নিয়েছিল। বাংলাভিশনের 21 বছর পদার্পণ উপলক্ষে আয়োজিত আজকের এই আনন্দঘন অনুষ্ঠানে আমি বাংলাভিশনের সকল সাংবাদিক, কলাকুশলীকে অভিনন্দন জানাই। গত 21 বছর ধরে বাংলাভিশন চরম বৈরিতার মুখেও জনগণের আস্থাটা ধরে রাখতে পেরেছিল। বিশেষ করে বিগত ফেসিবাদী সরকারের সময় যখন সত্য বলা নিষেধ ছিল, সেই সময়েও বাংলাদেশের টেলিভিশনগুলোর মধ্যে জনগণের আস্থাটা ধরে রাখতে পেরেছিলেন বাংলাভিশন। এই বাংলাভিশনকে এত ঊর্ধ্বে নিয়ে যাওয়ার জন্য ফুল ম্যানেজমেন্টের ভূমিকা। এখানে একাই কারো দ্বারাই কোনো ইন্ডাস্ট্রি বা কোনো চ্যানেলকে নিয়ে যাওয়া সম্ভব নয়। এটা সবার প্রচেষ্টা। আমরা বাংলাভিশনের সাথে ছিলাম গততে, আগামীতেও থাকবো ইনশাল্লাহ। আমার লাইফের সবচাইতে ফার্স্ট ইন্টারভিউ ছিল বাংলাভিশনে আমার ক্যারিয়ারের। মানুষের মনের যত্নের কাজ করি, সো আমি মনে করি যে বাংলাভিশনও এই মনের যত্নটাকে খুব গুরুত্ব দিয়েছে বলেই প্রোগ্রামটাকে এখন পর্যন্ত তারা চালিয়ে যাচ্ছে। দর্শকের প্রত্যাশা পূরণে বাংলাভিশনের নতুন প্রত্যয়, এই আমার 21 বছর, এ আমার শ্রেষ্ঠ আসবাব। মুহিবুল্লাহ মুহিব, বাংলাভিশন, ঢাকা। জুলাই সনদের আলোকে সংবিধান সংশোধনের জন্য সংসদের বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করেছে সরকারি দল। বিরোধী দলনেতা ডাক্তার শফিকুর রহমান তা মেনে নিয়ে ন্যায্যতার ভিত্তিতে সমাধান চেয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে অন্তহীন প্রতারণার দলিল বলে অভিহিত করেছেন। এদিকে আইনমন্ত্রী বলেছেন, জুলাই সনদকে সামনে রেখে সংবিধান এগিয়ে নিয়ে যাবেন তারা। আহমেদ সরোয়ারের রিপোর্ট।
বিরোধী দলীয় নেতার উত্থাপিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে আলোচনার জন্য আগেই মঙ্গলবার দিন ঠিক করা ছিল। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদ অধিবেশন মুলতবির আগে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান এ প্রস্তাব উত্থাপন করেন। তিনি বলেন, ফ্যাসিবাদ যেন আর ফিরতে না পারে, জুলাইয়ের আকাঙ্ক্ষা সেটাই। ফ্যাসিস্ট সরকারের হাতে নির্যাতনের শিকার হননি এমন বোধহয় কোনো সদস্য এখানে নেই। কেউ হয়েছেন বারবার, কেউ হয়েছেন হয়তো একবার, যারা সৌভাগ্যবান। অনেকেই দেশেই থাকতে পারেননি। নির্যাতনের ভয়াবহতা এতটাই ভারী ছিল যে তারা নিজ জন্মস্থানের মাটি আঁকড়ে ধরে থাকতে পারেননি। এ দীর্ঘ সময় ধরে 15.5 বছর জাতির উপর প্রচণ্ড দুঃশাসন চাপিয়ে দিয়ে তাণ্ডব চালানো হয়েছে। ওই ফেসিবাদ যাতে আর ফিরে না আসে, এই জন্যই জুলাইতে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যে দেশ একটা ন্যায্যতার ভিত্তিতে ন্যায় বিচারের উপরে একটা দেশ কায়েম হবে, যেখানে সবাই সবার সমান অধিকার পাবে। আলোচনায় অংশ নিয়ে ব্যারিস্টার আন্দালিব রহমান প্রার্থ বিরোধী দলের এই প্রস্তাবের বিরোধিতা করেন। এই রেভলিউশনকে আমরা শ্রদ্ধা করি। 17 বছর আমরা কষ্ট করেছি। এখানে আমার ভাইয়েরা অনেক বেশি কষ্ট করেছে। আমরা জেলে গিয়েছি, আন্দোলনে ছিলাম, 20 দলে ছিলাম, 4 দলে ছিলাম, অনেক আগে থেকে। আমরা চাই না, কিন্তু এই যে একটা প্রক্রিয়া, সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও, সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও। সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা 71-এর পরাজয়ের দলিল। সরকারি দলের পক্ষে আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির আদেশ বৈধ নয় দাবি করে সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করেন। এই আদেশটি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তহীন একটি প্রতারণার দলিল। এটা আমি আজকে আবার পুনরুচ্চারণ করছি। আমরা তো সংস্কার চাই, কিন্তু কিসের ভিত্তিতে চাই? যেটা রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে জুলাই জাতীয় সনদ 2025 ভবিষ্যতের পথরেখা যেটা স্বাক্ষরিত হয়েছে ঐতিহাসিকভাবে, সেটার ভিত্তিতে সংস্কার চাই। তাই আমি আহ্বান জানাচ্ছি, মানে স্পিকার, আসুন আমরা সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে, সংশোধনের মাধ্যমে রাষ্ট্র কাঠামো মেরামতের ঐতিহাসিক অঙ্গীকার প্রতিপালন করি। সেজন্য আমি আজকে এই মহান জাতীয় সংসদে প্রস্তাব রাখছি অন বিহাফ অফ আওয়ার লিডার অফ দি হাউস। জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী সকল রাজনৈতিক দলের এবং স্বতন্ত্র সদস্যদের সমন্বয়ে সংবিধান সংশোধনের জন্য একটি সংসদীয় বিশেষ কমিটি গঠন করি। বিরোধী দলের নেতা তা মেনে নিয়ে কমিটিতে সরকার ও বিরোধী দলের পক্ষ থেকে সমান সদস্য অন্তর্ভুক্ত করার দাবি জানান। আমরা এটাকে ইতিবাচকভাবে দেখতে পারি। এই জন্য আমরাও সমাধান চাই, কিন্তু আমরা ন্যায্যতার ভিত্তিতে চাই। যে বিষয়ের উপরে আলোচনা হয়েছে, সেই বিষয়ের উপরে একটা কমিটি আপনি যদি উত্তম মনে করেন আপনি করে দিতে পারেন, তবে সেখানে আমাদের আহ্বান থাকবে যে দুই দিক থেকেই সমান সংখ্যক সদস্য নিয়ে যেন ওই কমিটি গঠিত হয়। তাইলে আমরা সেখানে আমাদের মতামত সুন্দরভাবে দিতে পারবো। এখানে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যদি কোনো কমিটি গঠন হয়, তাহলে এখন যেমন এখানে ডিবেট হচ্ছে, তখনও সেখানে ডিবেট হবে। যে লাউ সেই কদুতেই থেকে যাবে, অন্য কোনো ফল আমরা এখান থেকে আহরণ করতে পারবো না। বিরোধী দলের নেতার এমন দাবি আইনমন্ত্রী নাকচ করে দেন। বিরোধী দলের নেতাও কিন্তু ইনডিরেক্টলি প্রস্তাবটা গ্রহণ করেছেন। উনি বলেছেন সদস্য সংখ্যা 50-50 হলে ভালো হয়। মাননীয় স্পিকার, বিচার মানেই তালগাছটা আমার। 219 জন সংসদ সদস্যের প্রতিনিধিরা পাবেন 50%, 77 জনের প্রতিনিধিরা পাবে 50%। এটা কোথায় আছে মাননীয় স্পিকার? পৃথিবীর কোন জায়গা আছে? মাননীয় বিরোধী দলীয় নেতাও যেটাকে অ্যাকসেপ্ট করেছেন, আপনি একটি কমিটি গঠন করে দেন। 2 ঘন্টার আলোচনা শেষে স্পিকার বুধবার বিকাল 3:30 পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি ঘোষণা করেন। বিকাল 3:30 ঘটিকা পর্যন্ত মুলতবি। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে জ্বালানি বিভাগ। এর আগে সচিবালয়ের সংবাদ সম্মেলনে জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানান, দেশে ডিজেল নিয়ে কোনো সংকট নেই। মার্চে জ্বালানি তেল নিয়ে কোনো সমস্যা হয়নি, এপ্রিলেও কোনো সংকট হবে না। তিনি জানান, বর্তমানে দেশে 1,28,939 মেট্রিক টন ডিজেল মজুত আছে। এছাড়া 7,940 মেট্রিক টন অকটেন, 11,431 মেট্রিক টন পেট্রোল ও জেট ফুয়েল মজুত রয়েছে 44,609 মেট্রিক টন। দেশের ডিজেল নিয়ে কোনো সংকট নেই উল্লেখ করে তিনি বলেন, মার্চে জ্বালানি তেল নিয়ে কোনো সমস্যা হয়নি, এপ্রিলেও কোনো সংকট হবে না।
ডিজেল পাচার রোধে সীমান্তে কড়া নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানান মনির হোসেন চৌধুরী। তিনি বলেন, জ্বালানি বিক্রিতে একটি অ্যাপ তৈরি করছে সরকার। সপ্তাহখানেকের মধ্যেই সেটির পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে। ডিপো থেকে পাম্পে তেল কম সরবরাহ বা তেল দেয়া হচ্ছে না এমন কোনো অভিযোগ পাওয়া যায়নি উল্লেখ করে তিনি আরও জানান, সব মিলিয়ে এখন পর্যন্ত অবৈধভাবে মজুত করা 2,96,000 লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। আমরা মার্চ মাসেও আপনাদেরকে আশ্বস্ত করেছি যে আমাদের কোনো সংকট নেই। এপ্রিলের একদিন আগে দাঁড়িয়েও আমি বলছি আপনাকে, ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই। আমরা দুভাবে হিসাব করি, আজকের দিনেও ওই মাননীয় মন্ত্রী যেটা বলেছে সেভাবেই স্টক আছে। আমি এই মুহূর্তে অ্যাভেইলেবল যেটা আমি ব্যবহার করতে পারবো সেটার কথাটা আমি বলেছি। আমার কিন্তু ডেড স্টক একটা, এটা আপনারা যারা কমার্সের স্টুডেন্ট আপনারা জানেন, আমার ডেড স্টক আছে, কিন্তু সেটা সহ আমরা গত বছরের সাথে হিসাব করে ওইটা হচ্ছে আমাদের মূল হিসাব। এদিকে প্রতিদিনের মতো মঙ্গলবারও তেলের পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি ছিল। চালকদের অভিযোগ, পাম্পে তেল না মিললেও অতিরিক্ত দামে তা মিলছে পাড়া মহল্লার দোকানগুলোতে। শৃঙ্খলা নিরাপত্তার অভাবে পেট্রোল পাম্পে তেল বিক্রির সময়সীমা সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত নির্ধারণ করতে চায় বলে জানিয়েছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। বিস্তারিত ওমর ফারুকের রিপোর্টে। তেল পেতে আজও প্রতিদিনের ন্যায় এমন লম্বা সিরিয়াল। ভোর থেকে অপেক্ষা করছে কেউ কেউ। গাড়িতে তেল না থাকায় এভাবে ঠেলে নিয়ে যাচ্ছেন পাম্পে নিজের বাহনটি। কেউ কেউ আক্ষেপের সুরে বলেন, প্রয়োজনে দাম বাড়িয়ে দিক সরকার, তবুও এমন দীর্ঘ সারি অপেক্ষার অবসান চায় তারা। কেউ কেউ অভিযোগ করে বলেন, পাম্পগুলোতে পর্যাপ্ত তেল না পেলেও অতিরিক্ত দামে তেল মিলছে পাড়া মহল্লার অবৈধ দোকানগুলোতে। মহল্লায় এখানে ক্রাইস দেখাইতেছেন, আমরা সিরিয়াল ধরতেছি। মহল্লায় তেল কিভাবে বিক্রি করতেছে? খোলা বাজারে 160 টাকা লিটার হইলে পাওয়া যাচ্ছে, বেলা কীভাবে পাওয়া যাচ্ছে? আমি বাড্ডা এলাকায় সাঁতারকুলে যে কোনো দোকানে তেল পাওয়া যেতেছে, ওপেন তেল বিক্রি করতেছে। 6টা 40-এ ওই মহাখালী ফ্লাইওভারের নিচে থেকে সিরিয়াল ধরছি, এই পর্যন্ত এখন 11টা বাজে, এই পর্যন্ত আসছি। এখন তেল পাবো কি না আমি জানি না। ওখান দিয়ে অ্যাপ থেকে যদি তেল 300 টাকা কেজি হইতো তবে মনে করেন ভালো আসলো মানুষের জীবনে। আপনি মনে করেন মানুষে কাঁদতে পারে না, মনে করেন বুক ফাইট আমার অত্যন্ত ভালো। এদিকে মগবাজারে সংবাদ সম্মেলনে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সাজ্জাদুল করিম কাবুল বলেন, বর্তমানে অস্বাভাবিক যে চাহিদা সে তুলনায় সরবরাহ পাচ্ছেন না তারা। অভিযোগ করেন, সরকারেরও তা পূরণ করার সক্ষমতা নেই। পেট্রোল পাম্পে পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে। বাস্তবতার নিরিখে সামঞ্জস্যপূর্ণ তেল সরবরাহ নিশ্চিত করতে হবে। তার মানে অ্যাবনর্মাল বলছি না, বাস্তবতার নিরিখে। বর্তমান পরিস্থিতিতে বাস্তবতার আলোকে ক্রেতা সাধারণকে সচেতন ও ধৈর্য ধারণ করতে হবে। পেট্রোল পাম্পে ট্যাঙ্ক শূন্য অবস্থায় তেল নিতে ক্রেতাদের হুমড়ি খেয়ে পড়া থেকে বিরত থাকতে হবে। পেট্রোল পাম্প, এটা আমরা শুধু পেট্রোল আর অক্টেনের ক্ষেত্রে প্রযোজ্য বলেছি। পেট্রোল পাম্পে তেল বিক্রির সময়সীমা সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত নির্ধারণ করতে হবে। এ সময় রাতে শৃঙ্খলা আর নিরাপত্তার অভাবে পেট্রোল পাম্পে তেল বিক্রির সময়সীমা সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত নির্ধারণ করতে চায় পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। ওমর ফারুক, বাংলাভিশন, ঢাকা। জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে স্কুলগুলোতে 3 দিন অনলাইনে ক্লাসের প্রস্তাব করেছে শিক্ষা মন্ত্রণালয়। সরকার এ বিষয়ে চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মঙ্গলবার জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক বৈঠক শেষে এই কথা জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দেয় দেশে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যেই সরকার এমন পরিকল্পনার কথা ভাবছে। জানান, দেশে জ্বালানি সাশ্রয়ে প্রধানমন্ত্রী নানা নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে এখন থেকে দেশের স্কুলগুলো 5 দিনের পরিবর্তে সপ্তাহে 6 দিন ক্লাস খোলা রেখে অন্তত 3 দিন অনলাইনে ক্লাস চালু রাখার চিন্তা রয়েছে। বিশেষ করে মেট্রোপলিটন এলাকাগুলোতে অনলাইন ভিত্তিক ক্লাস চালুর ব্যাপারে 55% মানুষ একমত হয়েছে। জ্বালানি সাশ্রয় সংক্রান্ত বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা ভাবছি যে আমাদের স্কুল সিস্টেমগুলোকে অনলাইনে এনে তাদেরকে অন অ্যান্ড অফ মানে ব্ল্যান্ডিং সিস্টেম, মনে করেন উইকলি আমাদের 5 দিন ক্লাস ছিল, এখন আমরা কিছু ক্লাস আওয়ার লস করেছি রোজার ছুটিতে এবং বিভিন্ন রকমের দেশের আন্দোলন সব মিলিয়ে।
তো আমরা স্কুল আওয়ারটাকে অর্থাৎ 6 days এ উইক করছি। ইন দ্য মিন টাইম আমাদের ফুয়েল ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে আমরা ভাবছি যে ব্ল্যান্ডিং করা যায় কিনা, অন এবং অফ আসবে এবং অনলাইনে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং সেগুলিকে আমরা বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে আমি সার্ভে করেছি। 55% পিপল চাচ্ছে, ইউজার্সরা চাচ্ছে যে তারা যেন অনলাইনে যায়। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তি মহান মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। এ ধরনের অনিয়ম দূর করতে সরকার জোরালো পদক্ষেপ নেবে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আলোচনায় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, অনেকেই মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেছেন, তবে মুক্তিযোদ্ধাদের আগে ভুয়া শব্দটি ব্যবহার করাকে তিনি অসম্মানজনক মনে করেন। এর পরিবর্তে অমুক্তিযোদ্ধা বলা উচিত বলে মত তার। বিগত সময়ে মুক্তিযোদ্ধাদের তালিকায় অনিয়ম হয়েছে উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল যাচাই বাছাই করে মন্ত্রণালয়ে সুপারিশ পাঠায়, সেই সুপারিশের ভিত্তিতেই দপ্তর গেজেটভুক্ত বা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারের আমলে অনেক অমুক্তিযোদ্ধাদেরকে তালিকাভুক্ত করা হয়েছিল এবং বর্তমানের মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী 1,93,000 সামথিং এই গ্যাজেটভুক্ত মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। মাত্র 30 দিন হলো আমরা সরকার গঠন করেছি, তো এর মধ্যেই বেশ কয়েকটি আবেদন এসেছে, কয়েকটি গ্যাজেট বাতিলও করা হয়েছে এবং 2-1 জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো আমরা বলতে চাই যে আগামী দিনে অবশ্যই আমরা এই বিষয়ে জোরালো পদক্ষেপ নেব, কারণ আমরা মনে করি যে মুক্তিযুদ্ধের তালিকায় অন্তর্ভুক্ত করার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধকে অপমানিত করা হচ্ছে, মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করা হচ্ছে। 2013 সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের অভিযোগের মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। বলেন, দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। মঙ্গলবার এই মামলায় পুলিশের সাবেক উপমহাপরিদর্শক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। পরবর্তী শুনানির জন্য আগামী 5 এপ্রিল দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। পরে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, শাপলা চত্বর হত্যাযজ্ঞের তদন্ত শেষ পর্যায়ে রয়েছে, দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। চিফ প্রসিকিউটর বলেন, অতীতে যত ক্রসফায়ারের ঘটনা ঘটেছে তা যাচাই বাছাই করে ট্রাইব্যুনালে বিচারের আওতায় আনা হবে। তিনি আরও জানান, 1/11-এর সময় মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যাদের নাম আসবে তাদেরকেই বিচারের আওতায় আনা হবে। প্রত্যেকটা ক্রসফায়ারের একই রকম স্টোরি তারা আমাদের সামনে উপস্থাপন করেছে বারবার, যে সারা বাংলাদেশে যতগুলো ক্রসফায়ারের ঘটনা ঘটেছে আমরা তার একটা পরিসংখ্যান নিচ্ছি, সবগুলো কেসের কপি আমরা সংগ্রহ করছি, যারা যেভাবে সেই মামলাগুলো হয়েছে সেইগুলো আমরা যাচাই বাছাই করব। আমাদের একটা কমিটি আমরা গঠন করে দিচ্ছি, সেটা যাচাই বাছাই করে এই অপরাধগুলোর মধ্যে যেগুলো আমাদের ট্রাইব্যুনালে বিচারের আওতাভুক্ত হবে এই সবগুলো মামলা আমরা তুলে নিয়ে আসব এবং আমাদের এই ট্রাইব্যুনালের বিচারের ব্যবস্থা করব। সমঝোতা হোক বা না হোক 2 থেকে 3 সপ্তাহে ইরান যুদ্ধ শেষ করার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে টানা 33তম দিনে ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা আর পাল্টা জবাব অব্যাহত আছে। এমন অবস্থায় 5 দফা শান্তি প্রস্তাব দিয়েছে পাকিস্তান আর চীন। হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, পরাজয় বুঝে সমঝোতার জন্য তোড়জোড় করছে ইরান। এক্ষেত্রে যুদ্ধ শেষ করতে সমঝোতা হওয়াকে অপ্রাসঙ্গিক বলছেন। ট্রাম্প জানিয়েছেন, ইরানের পরমাণু বোমা তৈরির সম্ভাবনা শেষ হলেই হামলা থামিয়ে দেবে ওয়াশিংটন। এক্ষেত্রে 2 থেকে 3 সপ্তাহ লাগতে পারে। এমন অবস্থায় মঙ্গলবার রাতে ইরানের ইস্পাহানে একের পর এক বাংকার বাস্টার বোমা ফেলেছে মার্কিন বাহিনী। এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে অন্ধকার হয়ে যায় বিস্তীর্ণ এলাকা। হামলা হয়েছে কারাজ ও আশপাশের শিল্প প্রতিষ্ঠানে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ঔষধ উৎপাদনকারী সংস্থা, ইস্পাতের কারখানা আর বিদ্যুৎ কেন্দ্র। ইসরায়েল ছাড়াও মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থানের ড্রোন আর ক্ষেপণাস্ত্র ছুড়ে জবাব দিচ্ছে ইরান। 1 এপ্রিল থেকে অ্যাপল, গুগল, মেটা সহ 18টি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান লক্ষ্য করে হামলা
শুরুর ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। লেবাননেও হামলা আর হত্যাযজ্ঞ জারি রেখেছে ইসরায়েল। দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকার অবকাঠামো গুঁড়িয়ে বাস্তুচ্যুতদের সেখানে আর ফিরতে না দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। এদিকে ইরানের ভৌগোলিক অখণ্ডতা রাখা আর যুদ্ধবিরতি সহ ইসলামাবাদ ও বেইজিংয়ের 5 দফা শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। ফুটবল পরাজয় দিয়ে এশিয়ান কাপ ফুটবলে বাছাই পর্বের মিশন শেষ করতে হলো বাংলাদেশকে। ফরওয়ার্ডদের দুর্বল ফিনিশিংয়ে খেসারত দিয়ে সিঙ্গাপুরে স্বাগতিক দলের কাছে 1-0 গোলে হেরেছে লাল সবুজরা। সিঙ্গাপুরের বিপক্ষে জয় পেলে গ্রুপে দ্বিতীয় হবার সুযোগ ছিল বাংলাদেশের। সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়ামে সেই লক্ষ্য নিয়ে মাঠে নেমে আক্রমণাত্মক ফুটবলই খেলেছে হামজা মুরসালিনরা। ম্যাচে হাভিয়ার কাবরেরার দলের প্রাধান্য ছিল সুস্পষ্ট, কিন্তু খেলার ধারার বিপক্ষে রক্ষণভাগের ভুলে 31 মিনিটে পিছিয়ে পড়ে বাংলাদেশ। 31তম মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে এগিয়ে যায় সিঙ্গাপুর। বাংলাদেশের ডিফেন্ডার সাদউদ্দিন সিঙ্গাপুরের ফরওয়ার্ডকে আটকাতে পারেননি, যদিও প্রথম প্রচেষ্টায় নেয়া শট গোলরক্ষক মিতুল মার্মা সাময়িক প্রতিহত করেন, কিন্তু ফিরতি বলে বক্সে বাংলাদেশের ডিফেন্ডাররা বল ক্লিয়ার করতে পারেননি। সেই সুযোগে এগিয়ে যায় সিঙ্গাপুর। এরপর গোল পরিশোধে মরিয়া হয়ে একের পর এক আক্রমণ করেছে বাংলাদেশ, কিন্তু প্রাপ্ত সুযোগগুলো কাজে লাগাতে পারেনি শেখ মুরসালিন, ফয়সাল আহমেদ ফাহিম, সমিত সোমরা। দ্বিতীয়ার্ধে সিঙ্গাপুরের ওপর একের পর এক চাপ সৃষ্টি করেও ম্যাচে ফিরতে পারেনি। এই ম্যাচে রক্ষণ ভাগের মতো আক্রমণ ভাগে ফিনিশিংয়ের দুর্বলতা প্রকট হয়ে উঠেছে। এই জয়ে 6 ম্যাচে 4 জয়ে 14 পয়েন্ট নিয়ে পরাজিত থেকেই চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে সিঙ্গাপুর। অন্যদিকে 6 ম্যাচে 1 জয় ও 3 পরাজয় গ্রুপে তৃতীয় হয়ে বড় হতাশা নিয়ে মিশন শেষ করেছে বাংলাদেশ। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। 21 বছরের বাংলা ভিশন, বস্তুনিষ্ঠ সংবাদ ও সুস্থ বিনোদনে দর্শকদের আস্থা ধরে রাখার প্রত্যয়, নিরপেক্ষ অবস্থান ধরে রাখায় প্রশংসা বিশিষ্টজনদের। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের সমালোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী, ফ্যাসিবাদ যেন না ফেরে হুঁশিয়ারি বিরোধী নেতার। জেনজিকে জামাত জেনারেশন না হবার পরামর্শ আন্দালি পাটকর। জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে না সরকার, পাম্প ফিলিং স্টেশনে হাহাকার। সরকার চাহিদা মেটাতে পারছে না, অভিযোগ পাম্প মালিকদের। জ্বালানি সাশ্রয় স্কুলগুলোর ক্লাস 3 দিন অনলাইনে নেয়ার প্রস্তাব। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত, জানালেন শিক্ষামন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 10টায়, এর আগে 9টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।